পৃথিবীর অন্যান্য দেশের যে সকল ব্র্যান্ডের বয়স যদি আমরা চিন্তা করি আজকে কোনোটা 100 বছর, কোনোটা 150 বছর, আবার 40-50 বছরও আছে। গত 20 ইয়ার্সের মাঝে ওয়ার্ল্ডে অনেক নতুন নতুন ফ্যাশন হাউস তারা আর কি ভালো করছে। যদি আমি বলি যে জারার কথা বলি, যে জারার কিন্তু খুব বেশি না, হয়তো বা জারার বয়স 35-40 বছরের মাঝেই যারা আজকে ওয়ার্ল্ডের একটা রেনোয়ান ব্র্যান্ড। তো আমাদের দেশে তো আসলে ব্র্যান্ডের যাত্রাটা শুরু হয়েছে অনেক পর থেকেই। ফ্যাশন এবং ফ্যাশন সচেতনতা মানুষের মাঝে ছিলই, কিন্তু সেটাকে শিল্প আকারে, ইন্ডাস্ট্রিয়াল আকারে এটা যদি শুরু করি তাহলে আসলে এটা শুরু হয়েছে অনেক পরে। সেটাকে আপনি বলতে পারেন যে 90 দশকের পরে। তার আগে আড়ং ছিল, কিন্তু আড়ংয়ের যাত্রাটাও ছিল কিন্তু একটা এনজিও ভিত্তিক, প্রথমে এনজিও ভিত্তিক ছিল এবং তাদের হাতে তৈরি বা বিভিন্ন ধরনের নকশিকাঁথা, তারপরে বিভিন্ন ধরনের চাদর, অর্থাৎ গ্রামের যে হস্তশিল্প ছিল সেটাকে শহরে এবং সবার মাঝে উঠে দেওয়াই কিন্তু মূল উদ্দেশ্য ছিল। তারপরে একটা পর্যায়ে অন্যান্য মডার্ন ফ্যাশনের দিকে আস্তে আস্তে চলে আসছে। তারপরে যদি আমরা চিন্তা করি, এবং এভাবেই ছিল অনেক দিন। তারপরে বেশ কিছু আড়ংকে ফলো করে বেশ অনেকগুলো বুটিক হাউস আসলো, যাদের যাত্রাটা যদি আমরা চিন্তা করি অনেকটা মিরপুর রোড কেন্দ্রিক। আমরা যদি 90-এর দিকে চিন্তা করি বা 90-এর পরে চিন্তা করি এবং 2004-05 পর্যন্ত ওইদিকে অনেকগুলোই বুটিক্স হাউস ছিল এবং সেগুলোতে সাধারণত হেরিটেজ ধরনের যে প্রোডাক্টগুলো আছে বাঙালিদের জন্য, যে আমরা বলি যে মেয়েদের শাড়ি, সেলোয়ার কামিজ বা ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, এর মাঝেই কিন্তু সীমাবদ্ধ ছিল। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল পোশাক বা ওয়ার্ল্ড ট্রেন্ডের সাথে যদি চিন্তা করি এটা আরও পরে আসছে। তারপরে 90 দশকের আগে বা সম্ভবত 80 বা 85-র পরে আসছিল যদি চিন্তা করি যে ক্যাটসাই আসলো, তারা মেন্সওয়্যারকে নিয়ে আসলো ব্র্যান্ড আকারে, ক্যাটসাই, বা তাদেরই আরেকটা ব্র্যান্ড ছিল মনসুন রেইন। তারপরে এর বাহিরে কিন্তু তেমন কোনো ব্র্যান্ড বা চোখে কিন্তু পড়ে নাই। আমাদের যাত্রাটা শুরু হলো 2003 থেকে। 3 থেকে। তো তার আগে আমরা এটা নিয়ে 2000 সাল থেকে আমরা 2 বছর আমরা এই এক্সপোর্ট নিয়ে আমরা কিছু কাজ শুরু করি। শুরুতে যদি এখন আমাদের নিজেদের যদি ইতিহাস বা হিস্টোরি বা কীভাবে আমরা শুরু করলাম সেটা যদি বলতে যাই, তাহলে আসলে এখানে আমরা শুরু করি, আমরা 3 জন ছিলাম, আমরা মূল উদ্যোক্তা। আমি, তারপর আমার বড় ভাই আছেন একজন নাজমুল ভাই, তারপর আরেকজন আছেন জুনায়েদ ভাই। আমরা 3 জন শুরু করি। ওনারা তখন বিদেশে পড়াশোনা করেন। তো তখন আমিও জাস্ট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। এরপরেই কিছু সোর্স যে আমরা তখন বিদেশে বাহিরে কিছু প্রোডাক্ট আমরা পাঠানো শুরু করলাম। আমরা মিডল ইস্ট কেন্দ্রিক আমরা শুরু করলাম। তো ওইটা মোটামুটি বছর 2 চললো। বছর 2 চলার পর আমাদের এদিকে আমার পড়াশোনা শেষ। ওনারাও একটা সময় চিন্তা করলো যে দেশকেন্দ্রিক কিছু করবে, যদিও বাহিরে চাইলে তখন বিজনেস করার সুযোগ ছিল। তারপর দেশকেন্দ্রিক কিছু আমরা চিন্তা করলাম যে কি করব। তখন বিভিন্ন সেক্টর আমরা যখন ভাবলাম, চিন্তা করলাম, তারপর একটা পর্যায়ে দেখলাম যে এই ফ্যাশন সেক্টরটা, এটা যদি আমরা পাশের রাষ্ট্রতেও চিন্তা করি, সেখানে অনেকগুলো লোকাল ব্র্যান্ড আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তখনও আসে নাই। সেটা আমি বলতেছি, ইন্ডিয়ার কথাই বলতেছি। তখনও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো ইন্ডিয়াতে ঢুকে নাই, কিন্তু লোকাল তাদের অনেক ব্র্যান্ড ছিল। তো সেই চিন্তা করে আমরা একটা ব্র্যান্ড নিজেরা শুরু করলাম, সেটার নাম দিলাম হলো আপনার লুবনান। লুবনান দিয়েছে আমরা শুরু করলাম, নিজস্ব প্রোডাকশনে আমরা শুরু করলাম। শুরুতেই আমরা সব ধরনের প্রোডাক্টই চিন্তা করলাম, সেলোয়ার কামিজ, শার্ট, তারপর প্যান্ট, সব কিছুই, পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছুই। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম কি, যে তখন ইন্ডিয়া থেকে অনেক পাঞ্জাবি এখানে আসতো,
এবং এগুলোর প্রাইস ছিল অনেক। তখনকার সময় যদি দেখেন, তখনকার সময় কিছু শোরুম ছিল, ওই যে বিশাল সেন্টার বা আপনার রাপা প্লাজায়, তো এরকম কিছু আর অনেক প্রাইসে বিক্রি করতো। তখন আমরা চিন্তা করলাম যে এই ধরনের প্রোডাক্ট তো আমরা নিজেরা করতে পারি। তখনকার সময় বুটিক্স হাউসের অনেক পাঞ্জাবি ছিল, হ্যাঁ, যে ছিল যেগুলো একটু হ্যান্ডওয়ার্ক শুধু ছিল, বা দেশীয় কটন কাপড় ছিল নরসিংদী কেন্দ্রিক। কিন্তু তখনও তো দেশে অনেক ভালো কাপড়ের সোর্স ছিল, যেহেতু এক্সপোর্টের বিশাল সোর্স। ওইটাকে আমরা চিন্তা করে আমরা প্রথম শুরু করলাম যে দামি পাঞ্জাবি, এক্সক্লুসিভ পাঞ্জাবি। তো আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং দেশেই, ফ্যাব্রিক্স শুরুতে আমরা সিল্ক টিল্ক বা দেশি যে এক্সক্লুসিভ ফ্যাব্রিক্সগুলো থাকে এগুলো শুরু করলাম। কিছু বাহিরের ফ্যাব্রিক্সও আমরা ইউজ করলাম, কারণ যে ফ্যাব্রিক্সগুলো সাধারণত এইখানে হয় না। তারপরে এটা আমরা একটা শোরুম নেই, মেট্রো শপিং মল। তো সেখানে আমাদের শুরুতে প্রথম আমাদের একটা এক্সপিরিয়েন্স দরকার ছিল, তো সেই এক্সপিরিয়েন্স সেখান থেকে হলো। তারপরে আমরা নেক্সট আরেকটা শোরুম নেই, রাইফেল স্কোয়ার। তো দুইটা শোরুমের পরে এখনও আমরা লাভ না, কিন্তু লসে আছি, কিন্তু আমরা বিজনেসটা আমরা বুঝে গেছি যে বিশাল সেক্টর আছে। তারপর চিন্তা করলাম যে না, এটা তো ব্র্যান্ড যদি আমি করতে যাই প্রপার, তাহলে একটা লাইন কিনে থাকাই ভালো হয়। তখন চিন্তা করলাম যে না, তাহলে ছেলেদের ড্রেসের তখনকার সময় দেখলাম ব্র্যান্ডের তেমন কোনো ব্র্যান্ড ছিল না। তখনকার সময় পলোয়েল বা এলিফ্যান্ট রোড, চায়না বিভিন্ন শার্ট প্যান্ট সবাই এগুলাই বিক্রি করতো, আর অল্প কিছু খুব সেটা ছিল ক্যাটসাই ছিল। এই চিন্তাতে আমরা তখন একটা ব্র্যান্ড আমরাই করলাম, নাম সিলেকশন করলাম যে রিচম্যান। হ্যাঁ, যদি বলেন যে রিচম্যান কেন, রিচম্যান যে চিন্তা করলাম এই জন্যই যে মানুষ একটু সবাই নিজেকে রিচ ফিল করলে কিন্তু নিজের একটু মন থেকে ভালো লাগে। তো ঠিক আছে, তাহলে রিচম্যানের প্রোডাক্ট যদি পরে নিজে একটু অন্তপক্ষে রিচ ফিলিংটা আসে, তাহলে মন্দ কী। তো আমরা শুরুতেই নিজস্ব ডিজাইন, তারপর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থেকে শুরু করে আমরা রিচম্যান শুরু করলাম। এবং শুরুতে আমরা একটু হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স ব্র্যান্ড যা করা দরকার শুরু করলাম। তো এখানে আমরা দেখলাম যে বেশ ভালো। তো ওই আউটলেটটা ছিল আমাদের বসুন্ধরাতে। তো এই রিচম্যান শুরু করলাম। এর মাঝে তখন আবার কী করলাম, লুবনানটাকে সম্পূর্ণ আলাদা করে ফেললাম, যে এটা শুধু পাঞ্জাবির, যেহেতু আমাদের দেশে এবং এশিয়ান কালচারে পাঞ্জাবি শাড়ি এটা যথেষ্ট পরে সবাই, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম, ধর্মীয় হোক, সামাজিক হোক, তারপরে যে কোনো উৎসবেই এইটা একটা ব্র্যান্ড করা দরকার। আমরা পাঞ্জাবির ব্র্যান্ড করলাম। তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে পাঞ্জাবির কোনো একক ব্র্যান্ড কিন্তু ছিল না। আমরা লুবনান, তখন আমরা পাঞ্জাবি ব্র্যান্ড শুরু করলাম, এবং এটা আরও 2-3টা শোরুম আমরা স্টার্ট করলাম। বসুন্ধরাতে আরও 3-4টা শোরুম শুরু করলাম। পাশাপাশি রিচম্যানের শোরুম আরও 2-3টা আর কি হয়ে গেল। তো এর মাঝে আবার আমরা ফিল করলাম, তাহলে তো সেলোয়ার কামিজ, শাড়ি, কিডস এগুলো তো কোনো ব্র্যান্ড নাই আসলে। এগুলো তো তখনকার সময় কিডসের কেনাকাটায় তো সবচেয়ে বেশি হয়, কিন্তু সেটা দেখলাম কি সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ এবং থাই প্রোডাক্ট। এখনও দেখবেন ঢাকা শহরে হাজার আউটলেট আছে যেখানে চাইনিজ এবং থাই প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু দেখলাম যে এটার সোর্স তো আমাদের বাংলাদেশে যথেষ্ট আছে। এই চিন্তা ভাবনা করি, সব কিছু চিন্তা ভাবনা করে আমরা নেক্সট থার্ড আরেকটা ব্র্যান্ড শুরু করলাম, সেটা হলো আপনার ইনফিনিটি। এইটা আমরা শুরু করলাম 2005-এর দিকে। এবং আমরা তখনকার সময় খুব সাহস করি, খুব বড় একটা আউটলেট নিলাম, সেটা ছিল 12,000 স্কোয়ার ফিটের উপরে ছিল। এটাও ছিল বসুন্ধরার 7 তলায় উপরে। তো আমরা তখন শুরু করলাম। আমরা যখন বাহিরে যাই, তো সেখানে কিন্তু শপ ইন দ্য শপ বিশাল বড় বড় স্টোর থাকে, ফ্যাশন স্টোর, যেখানে এক ছাদের নিচে সব কিছুই পাওয়া যায়। ফ্যাশন লাইফস্টাইল বলতে যা বোঝায় পা থেকে মাথা পর্যন্ত সবই কিন্তু পাওয়া যায়। তো এই কনসেপ্ট থেকেই তখন আমরা শুরু করলাম এই ইনফিনিটি শুরু করলাম। তখন পর্যন্ত দেখলাম যে কনফিডেন্সিয়াল কসমেটিক্সেরও কোনো ব্র্যান্ড নাই। হ্যাঁ, সবাই সেম ওই এক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিনে। তখন আমরা একটু কনফিডেন্সিয়ালভাবেই যে এখানে যেন সবাই ভালো জিনিসটা পায়,
তারপর আমরা পাশাপাশি আমরা কসমেটিক্স, কালার কসমেটিক, পারফিউম এবং মেয়েদের আরও যা যা এই হয় বা ছেলেদেরও কসমেটিক্স তো শুধু ছেলের ব্যবহার, মেয়েরা না, ছেলেরাও সমানতালে ইউজ করে। তো তারপরে এখানে আমাদের আরও যা যা লাইফস্টাইলে দরকার হয় এবং শপ ইন দ্য শপ, এটার ভিতরে আবার আমাদের রিচম্যান, লুবনান, হ্যাঁ, এবং ইনফিনিটিও একটা ব্র্যান্ড, তারও প্রোডাক্ট, এবং এটা ছাড়াও আরও কিছু ব্র্যান্ড সব আমরা এক ছাদের নিচে আমরা নিয়ে আসলাম। যেহেতু আপনার রিচম্যান একটা আলাদা ব্র্যান্ড, এখানে মেন্স ওয়্যার খুব সীমিত প্রোডাক্ট, শার্ট, প্যান্ট, পোলো শার্ট বা কিছু অ্যাক্সেসরিজ, এর বাইরে কিছু তেমন কিছু আর থাকে না। কিন্তু লাইফস্টাইল যখন আধুনিক মানুষের কাছে পয়সা হচ্ছে আধুনিক লাইফস্টাইলের জন্য, তো তখন আরও অনেক কিছু দরকার। এখন সুইমিংয়ের ড্রেস দরকার, তারপরে জিমের জন্য যে যে লাইফস্টাইল দরকার, রাতে ঘুমানোর জন্য লাইফস্টাইলের অন্য ধরনের প্রোডাক্ট দরকার, ট্রাভেলিংয়ের জন্য গেলে কোথাও দরকার, উইন্টারের সময় দরকার। তো এবং এইটার জন্য চিন্তা করলাম যে সব কিছুই মিলে একটা কিছু করা দরকার। তো সেটা তো রিচম্যান হতে পারতো, কিন্তু বা লুবনান নামে হতে পারতো, কিন্তু না, এটাকে রাখলাম কি যেন এটা আলাদা ব্র্যান্ড থাকুক। যেহেতু বিজনেসের স্কোপ আছে, আপনি যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড চিন্তা করেন যাদের 2-3টা ব্র্যান্ড থাকে এবং যারা একটাতে ভালো করে, তারা দেখা যায় যে ওই 4-5টা ব্র্যান্ড যে তাদের সবগুলোই কিন্তু মার্কেটে তারাই কিন্তু ভালো থাকে। তো ইনফিনিটিও তো আমাদের যেহেতু বিজনেসের সেক্টর আছে, কাজ করার সুযোগ আছে এবং মানুষ কেনাকাটার জন্য প্রচুর লোক বাহিরে চলে যায়, ছোটোখাটো মানে কিছু করতে হইলে দেখা যায় যে আমরা যদি চিন্তা করি ইন্ডিয়াতে চলে যায়। তো সেইটা কিন্তু এই ইনফিনিটি কনসেপ্ট আসার পর অনেক কমে গেছে এবং এরপর তো এখন অনেক আউটলেট হয়েছে। আমাদের যাত্রাটা ছিল 2002, তারপর থেকে আরও বেশ অনেকগুলো ব্র্যান্ড পর্যায়ক্রমে আর কি আসতে থাকলো। তো এখন যেহেতু আমাদের দেশের গার্মেন্টস সেক্টরের বিশাল একটা সোর্সিং আছে এবং অনেক ওই গার্মেন্টস বিজনেসে যারা জড়িত তারাই কিন্তু অনেক ব্র্যান্ডগুলো আর কি নিয়ে আসছে। তো যখন সবাই দেখলো যে ওয়ার্ল্ডের এত ফেমাস বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট যখন মানুষের বাইরে থেকে কিনে নিয়ে আসে, কেনার পরে দেখা যাচ্ছে যে মেড ইন বাংলাদেশ। তো মেড ইন বাংলাদেশ, তো যখন মানুষের মাঝে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে চায়না প্রোডাক্ট, থাই প্রোডাক্টের চাইতে তো বাংলাদেশি প্রোডাক্টের গুণগত মান অনেক বেশি, তখন মানুষ আস্তে আস্তে তো এই ব্র্যান্ডগুলোর দিকে মানুষ আস্তে আস্তে কেনাকাটা শুরু করলো। সেটা আপনি বলতে পারেন 2005, তারপর 2008, 9, 10 এর মাঝেই কিন্তু আসলে, বা 2010-এর মাঝে বা আপনার 15 এর মাঝেই কিন্তু অনেকগুলো ফ্যাশন হাউস আমাদের দেশে তারা যেভাবে আর কি এস্টাবলিশমেন্ট এবং প্রচুর ব্রাঞ্চ সমস্ত দেশে করলো। এইটা আসলে ওই যে বাহিরে যখন মানুষ কেনাকাটা বন্ধ করলো এবং দেশে যখন ভালো প্রোডাক্ট যখন মানুষে পাইল, তাহলে তখন থেকেই কিন্তু এই আমাদের দেশের এতগুলা ব্র্যান্ড কিন্তু আপনি দেখবেন ওয়ার্ল্ডের অনেক দেশেই কিন্তু নাই। আপনি যদি শ্রীলঙ্কায় চিন্তা করেন, শ্রীলঙ্কার কিন্তু নিজস্ব ভালো কোনো ব্র্যান্ড নাই। আপনি মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়ার নিজস্ব ব্র্যান্ড নাই, তাদের ট্রেডিশনাল আছে, ট্রেডিশনাল ব্র্যান্ড কিছু আছে যেগুলো ওই যে তাদের কিছু ওই যে টাই ধরনের কিছু প্রোডাক্ট আছে, হেরিটেজ, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যেটা ওয়েস্টার্ন কে করে ফলো করে কিন্তু তেমন কোনো ব্র্যান্ড নাই। তো এখন এটা কিন্তু আমাদের দেশে আছে অনেক, যার দরুন কোনো ফরেনার বা আমাদের প্রবাসীরাও যদি আসে তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু তারা কেনাকাটা করে, যাওয়ার সময় লাগেজ ভরে কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট নিয়ে যায়, কারণ প্রাইস অনেক কম, যে হাই কোয়ালিটির প্রোডাক্ট। এবং এখন অনেক ব্র্যান্ড কিন্তু যেমন আমাদেরই অনেক প্রোডাক্ট কিন্তু আমরা অনলাইনে সেল করতেছি। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে আমাদের প্রতিদিন আমাদের প্রোডাক্ট যাচ্ছে এবং বাহিরের প্রবাসীরাও কিন্তু এখানে বসে বসে তাদের আত্মীয় স্বজনকে কিন্তু গিফট করতেছে। তো কাজে এখন দেশি মার্কেট এবং কাস্টমারও বুঝে গেছে যে পোশাকের জন্য আমার দেশের বাহিরে খুব বেশি দরকার নেই,
কেউ শখ করে কিছু কিনবে, এটা তো আর কি ভিন্ন কথা। কিন্তু আপনি শাড়ি বলেন, হ্যাঁ, ট্রেডিশনাল পোশাক বলেন বা আমাদের ওয়েস্টার্ন বলেন, সব কিন্তু এখন দেশি মার্কেটেই কিন্তু পাওয়া যাচ্ছে। এত এত ব্র্যান্ড হচ্ছে, দেশের সোর্স, কেন ব্র্যান্ডগুলো কেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে না? কেন এই ব্র্যান্ডগুলো পৃথিবীর অন্যান্য দেশে কেন যাচ্ছে না, ইউরোপ আমেরিকাতে সহ, বা এটা আমাদের এত ব্র্যান্ড কেন যাচ্ছে না? সেই ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমাদের দেশে যদি আমি আমার ব্র্যান্ডটাকে যদি আমি চাই যে আমি ইউরোপে বা আমেরিকায় বা আমি 10টা ব্রাঞ্চ যদি আমি করতে চাই, তাহলে প্রপার ওয়েতে বিনিয়োগ যদি যাকে বলে, তাদের বিনিয়োগ বোর্ডের যে অনুমোদন, এটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। কারণ আমাদের দেশ তো যেহেতু রেমিটেন্সের উপর নির্ভরশীল, বা বাহিরে যে সবাই, বা আমাদের গভর্নমেন্টের পলিসি হলো যে এখানে টাকা আসবে, কিন্তু নতুন করে বাহিরে ইনভেস্টটা যদি আমি এখন কেউ হয়তো বা দুবাই মালয়েশিয়াতে 1টা বা 2টা আউটলেট করতে পারে, কিন্তু সে কিন্তু এটা প্রপার ওয়েতে করে নাই। যদি প্রপার ওয়ে হয় তাহলে ওই মানির সোর্স কোত্থেকে আসলো? এটা আমরা নিজেরাও আর কি করতে গেছিলাম, যখন দেখি যে আইনগতভাবে আমরা ফেঁসে যাই, যে আমি এখন মালয়েশিয়াতে 5টা আউটলেট করব, দুবাই করব, আমেরিকায় করব, তাহলে এই সেম ব্র্যান্ড, তাহলে আমার এই মানির উৎস কোথায়? তো কাজে এখানে একটা গভর্নমেন্ট যেটা করতে পারে, যে এই সকল যারা দেশে ভালো বিজনেস করতে, তাদের ব্রাঞ্চগুলোকে বাহির ওপেন করার জন্য একটা ফান্ড যে বাহিরে নেওয়ার, তাদেরকে অ্যাপ্রুভাল দিতে পারে, এবং এটা একটা সময় একটা টাইম দিয়ে দিতে পারে যে 10 বছরের মাঝে এটা আবার রিটার্ন করতে হবে। হ্যাঁ, তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডগুলোকে তাহলে দেশের বাহিরেও যাওয়ার অনেক, এবং এর মাধ্যমে অনেক ফরেন কারেন্সিও দেশে আনা সম্ভব। আমাদেরও কিন্তু সিজন ওয়াইজ কিন্তু প্রোডাক্ট থাকে। উইন্টারের হিউজ প্রোডাক্ট ছিল, সামারের প্রোডাক্ট, এবং লং টাইম কিন্তু বলা যায় সামারই থাকে। তো এবার ঈদ যেহেতু সামারই আসতেছে, তো সেক্ষেত্রে আমাদের ফেস্টিভ, তো এটা শুধু আমরা না, সবারই একটা ভালো প্রিপারেশন থাকে, এবং মনে হচ্ছে যে এবছর ঈদও ভালো যাবে। তার মাঝে একটা বড় কারণ হলো যে ইন্ডিয়া বন্ধ আছে। ইন্ডিয়া বন্ধতে, খোলা থাকাতে যেরকম আমাদের বেশ অনেক উপকার হতো, আবার বন্ধ থাকাতে কিন্তু আমাদের কিছু লাভও হচ্ছে। হ্যাঁ, না হলে 1 মাস আগে থেকে ইন্ডিয়ার যে আছে ভিসা সেন্টারে কিন্তু লাইন পড়ে যায় মানুষের ভিসার জন্য, এবং কেনাকাটার জন্য সবাই চলে যাচ্ছে। এবছর এই কেনাকাটায় যেহেতু আমাদের দেশেই হবে, তো সেটা আমাদের জন্য কিন্তু একটা ভালো নিউজ। এবং এতে তো আমি প্রথমেই বললাম যে এতে আমাদের টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক উপকৃত হবে। দেশীয়, যেমন আমরা শাড়ির কালেকশনগুলা 100% আমরা এখন দেশি শাড়ির উপর নির্ভরশীল। আমাদের দেশি শাড়ি আগেও ছিল, কিন্তু অল্প কিছু 25% ইন্ডিয়ান শাড়ি ছিল। কিন্তু আমরা গত 2 মাস আগে আমরা ডিসিশন নিলাম যে শাড়ি আর ইন্ডিয়ান শাড়ি আমরা করব না, যেহেতু শাড়িতে আমাদের বাংলাদেশ অনেক ভালো। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে জামদানি শাড়ি যাচ্ছে, বাংলাদেশ থেকে আমাদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা ওই অল্প কিছু ওটা না রেখে এখন আমরা শাড়ির কালেকশন এই বছর ঈদে আমাদের অনেক ভালো আমরা কালেকশন করছি। তাছাড়া তো পাঞ্জাবি, শার্ট, নতুন কিছু বাচ্চাদের, মেয়েদের, মহিলাদের, হ্যাঁ, সব কিছু তো থাকছে।